আচ্ছা, সো এই ফাংশনগুলোর আগের এক্সাম্পল তোমরা দেখছো, যেমন ধরো ফ্লোর ফাংশন, এটার একটা এক্সাম্পল। সেটা হচ্ছে ফ্লোর ফাংশন তো সবাই চিনো, সেটা হচ্ছে জাস্ট এন টু এন একটা ফাংশন। এন টু এন না, জেড। হ্যাঁ, আচ্ছা, ফ্লোর ফাংশন সবাই চিনো না? জি ভাইয়া চিনি। এটা আর টু জেড। হ্যাঁ, এটা আর আচ্ছা আর টু জেড, হ্যাঁ সরি। সো ফ্লোর ফাংশন যেটা করে, ফ্লোর ফাংশনের ডেফিনিশন হচ্ছে এফ অফ এক্স ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার smaller than x. আবার সিলিং ফাংশন ওই সেম ভাবে ডিফাইন করে, সেটাও কাইন্ড অফ ওই এটাও আর টু জেড। সেটা হচ্ছে জাস্ট এই পুরো অংশটাই কপি করে, বাট এটা হচ্ছে স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দেন স্মলার অর ইকুয়াল দেন আর কি। তো এটা ওইভাবে লিখি। তো এগুলো হচ্ছে জাস্ট নর্মাল কিছু এক্সাম্পল। এখন এই ক্লাসটা আসলে একটু প্রবলেম সলভিং ওরিয়েন্টেড, মানে আর কি ধর থিওরি খুব কম। আমি দুই একটা থিওরেম দেখাবো যেগুলো আসলে হেল্প করবে আমাদের, কিন্তু মোস্টলি হচ্ছে আমি 3টা বা 4টা যে কয়টা পারি আইএসএল প্রবলেম দেখাবো, আইএমও শর্ট লিস্টের। তো এই টাইপের প্রবলেম গুলো আইএমও শর্ট লিস্টে খুব বেশি আসে। যেমন ধর একটা সহজ একটা এক্সাম্পল দেখ, মানে প্রথমে আমি এটা মানে সলভ করে দেখাবো, বাট মানে আমি জাস্ট প্রবলেমটা দেখাই, প্রবলেমটা দেখতে কেমন হয় এই টাইপের। মানে এই ক্লাসটা হচ্ছে খুবই স্পেশালাইজ। তোমরা আচ্ছা, তোমরা তো ফাংশন চিনো, আর অলসো তোমরা পলিনোমিয়ালে ক্লাস করছো, সো কাইন্ড অফ পরিচয় আছে আর কি এসবের ব্যাপারে। আমি এটা হারাই ফেলেছি, প্রবলেমটা তার আছে, আমি ব্যাক করে গেছি। হ্যাঁ, তো যেমন এটা একটা প্রবলেম, এটা হচ্ছে আইএমও 2009 N4, আইএসএল 2019 N4। এটা হচ্ছে বলে যে ফাইন্ড অল ফাংশনস। আচ্ছা, আমি শুরুতে N4 দিয়ে কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে যে এই প্রবলেম গুলো আসলে একটু কঠিন টাইপেরই হয়, সবগুলাই N2 বা N4 এই টাইপের লেভেলের। এখন কিন্তু এখানের আইডিয়া গুলো, মানে এই প্রবলেম গুলো খুব মজার, কারণ হচ্ছে এখানে কোনো তেমন থিওরি লাগে না। এটা হচ্ছে জাস্ট কম্বি প্রবলেমের মতো। তোমাকে জাস্ট কিছু স্পেশাল যে টেকনিক আছে তোমরা যেগুলো অলরেডি শিখছো, মডুলার অ্যারিথমেটিক বা তারপর ডিভিজিবিলিটির যে ম্যানিপুলেট করা, যে এ বাই বি হইলে আর এ বাই সি হইলে, এ যদি বি কে ডিভাইড করে, এ যদি সি কে ডিভাইড করে, তাহলে এ ডিভাইডস বি মাইনাস সি, বি প্লাস সি। তো এই জিনিসপাতিগুলো যে অলরেডি জানো, সেগুলো ব্যবহার করে আমরা আসলে এই N4 লেভেলের প্রবলেম সলভ করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যাপার এই জিনিসগুলো। কিন্তু সেখানে কিছু ইঞ্জিনিয়ার্স আইডিয়া আছে যেগুলো তোমাকে হেল্প করবে যদি এই টাইপের প্রবলেম এনকাউন্টার করো। আর এই প্রবলেমগুলোর ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তো ধরো প্রত্যেক বছরই কোনো না কোনো একটা, মানে প্রত্যেক বছর না হলেও অ্যাটলিস্ট ধরো প্রায় ধর আমি গতকালকে 2015 থেকে 2010 পর্যন্ত খুঁজতে বসছি, না 2010 না 2007-8 মনে হয়, মানে এন্টি ফাংশন প্রবলেম। আমি হয়তো অনেকগুলো মিসও করে গেছি, বাট তার মধ্যেই আমি হয়তো প্রায় দেখা যায় 10-12টার মতো প্রবলেম খুঁজে পাইছি যে এন্টি ফাংশন বলা। তার মানে বুঝতেই পারতেছো যে বেশ হাই ফ্রিকোয়েন্সিতে এগুলা অ্যাপিয়ার করে আইএসএল এ। আর আইএমওতেও তো আসছিল গত 2019 সালের যে প্রথম প্রবলেমটা, ওইটাও চতুর্থ প্রবলেমটা, ওইটাও তো একটা কাইন্ড অফ ফাংশন টাইপের, রাইট? মনে পড়ে। যাই হোক, এই প্রবলেমটা যেটা বলে যে ফাইন্ড আউট ফাংশনস, এগুলো হচ্ছে ভাইয়া, হ্যাঁ মানে বলো। একটু সাউন্ড বাড়ায় দেওয়া যাবে? মানে সাউন্ড বাকিদের কি, মানে বাকিদের কি কোনো কি আছে? মোবাইলে মনে হয় প্রবলেম হতে পারে ভাইয়া। তোমাদের কি সমস্যা হচ্ছে সাউন্ডে? না আমাদের হচ্ছে না, তবে সাউন্ড অনেক হাই করে শুনতে হচ্ছে, মানে 72। ভাই আমার হচ্ছে 100 দিয়েও শোনা যাচ্ছে না। আচ্ছা, হাই করে শুনতে হলে আমি একটু বাড়াতে পারি আর কি। এখন হ্যাঁ এখন ভাই এখন একটু ক্লিয়ার আগের থেকে, মানে
আচ্ছা আচ্ছা, সো ফাইন্ড অল ফাংশনস n টু n, অনেকে আবার n কে এইভাবেও লেখে, n হচ্ছে সমান সেট 0 এর থেকে বড় সব ইন্টিজার। তো মানে মেইন প্রবলেমে এইভাবে লেখা আর কি। তো আমি জাস্ট এটাকে n টু n লিখতেছি, such that a plus fb divides a square plus b fa for all a plus b greater than 2019. Slow recognize করেন এখানে। হ্যাঁ, আচ্ছা। তো এটা মানে এটা হচ্ছে একটা টিপিক্যাল এনটি ফাংশনের প্রবলেম। তো আমরা এই টাইপের প্রবলেম কিভাবে হ্যান্ডেল করে সেটা দেখবো। তো আপাতত হচ্ছে আমরা প্রবলেমটাকে হোল্ডে রাখি, আমরা আগে কিছু বেসিক থিওরেম দেখতে হবে। তো এটা তো তোমরা সবাই জানো যে লেমা, ডিভিজিবিলিটি লেমা গুলো তো তোমরা সবাই জানো যে এ যদি বি কে ডিভাইড করে, এ যদি সি কে ডিভাইড করে, তাহলে তাহলে এ তাহলে আমরা জানি যে এ ডিভাইডস বি প্লাস মাইনাস সি। আবার যদি মানে এইসব জিনিসপত্র তো জানো। আর এগুলো খুব অবভিয়াস শোনালেও মানে এই থিওরেমটা আসলে খুবই কাজে লাগে। যে ধরো যদি এ যদি বি কে ডিভাইড করে, তাহলে আমরা বলতে পারবো যে এ হচ্ছে বি এর চেয়ে ছোট অথবা সমান, অর এ ইজ গ্রেটার, অর if a is greater or equal than b, then b is equal to 0. তো এই যে সেকেন্ড পার্টটা, এটা আসলে আমাদের ফাংশনাল ইকুয়েশনে মানে এই টাইপের এনটি ফাংশনে অনেক কাজে লাগে। কারণ যখন আমাদের এরকম ডিভিজিবিলিটি থাকে, আর আমরা যখন ফাংশনের কোনো একটা স্পেসিফিক ভ্যালু বের করতে চাই, তখন ডান পাশকে যদি 0 প্রকাশ করতে পারি, তাহলে তাহলে মানে সহজভাবে ভ্যালু বের করা যায় আর কি এই টাইপের। তো আর আছে হচ্ছে যে ধরো এটা হচ্ছে একটা, আর একটা ধরো if and তো যদি অসংখ্য প্রাইম এন এর যদি অসংখ্য প্রাইম ডিভিজার থাকে, তাহলে এন এর মান 0 হবে। এটাও খুবই ট্রিভিয়াল, তাই না? মানে কারণ আমরা জানি যে একটা ফাইনাইট নাম্বারের ফাইনাইটলি মেনি প্রাইম ডিভিজার থাকে। তাই যদি তো এন তো অবশ্যই ফাইনাইট হবে না, সো এন হবে হচ্ছে মানে এন হবে 0, কারণ যেহেতু সব প্রাইম ওকে ডিভাইড করতেছে। তো এই দুইটা খুবই ট্রিভিয়াল জিনিস, মানে এগুলো তুমি প্রুফ করতে কোনো কষ্ট হবে না, কিন্তু এগুলো আমাদের আসলে প্রবলেম সলভিং এর অনেক ইম্পর্টেন্ট আইডিয়া দিবে। অলসো আইডিয়াস মোস্ট অফ দ্য টাইম তোমার হচ্ছে এই টাইপের যে ফাংশন যেগুলো থাকবে, তো ধরো প্রুভিং এফ অফ এন, সেসব ফাংশনগুলো সবসময় বেশিরভাগই লিনিয়ার হবে, এ এন প্লাস বি। তো এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, মানে ফাংশনের গ্রাফটা এরকম হবে আর কি, লাইন হবে। তো এই টাইপের ফাংশন প্রমাণ করার জন্য সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে যে একটা, অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে যে ইন্ডাকশন, যেটা তোমরা কশিস ফাংশনাল ইকুয়েশনে যেটা প্রথমে ইন্টিজারের জন্য, ইন্টিজার বা ন্যাচারাল নাম্বারের জন্য প্রথমে যেটা প্রুফ করো, সেটা হচ্ছে ইন্ডাকশন দিয়ে প্রুফ করো যে এটা লিনিয়ার একটা অ্যান্সার আসবে। তারপর প্রমাণ করতে পারো যে তো এফ অফ এন সমান এন, এটা দেখাইতে হলে তুমি এটা প্রমাণ করতে পারো যে এফ অফ এন মাইনাস এন সমান 0। তো এটা দেখানো বা অর দেখাতে পারো যে
মানে এই যে এই জিনিসটা প্রমাণ করতে পারো যে এইখানের এই ট্রিকটা এখানে ইউজ করতে পারো যে ইনফিনিটলি মেনি প্রাইমস ডিভাইড এফ অফ এন। তো এই ট্রিকটা আসলে আমি আজকে মেবি দেখাতে পারবো না, কারণ আমার আসলে প্রবলেমটা মনে নাই যে প্রবলেমে আমি এটা ইউজ করছি, বাট ডেফিনেটলি এটার ইউজ আছে এবং একটা আইএসএল প্রবলেমে এটার ইউজ আছে। তারপর আরেকটা আছে যেটা 2011 সালের P3 তে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে যে ভাইয়া ইন্ডাকশনের ওই ব্যাখ্যাটা আরেকবার বলবেন? ইন্ডাকশনের ব্যাখ্যাটা হচ্ছে যে কশিস ফাংশনাল ইকুয়েশন প্রুভ করছো না, মেবি হ্যাঁ করছি। মানে এফ অফ এন মাইনাস, মানে এটা জাস্ট হচ্ছে এন মাইনাস, তুমি প্রমাণ করবা যে এন মাইনাস ওয়ান এর জন্য এই সূত্রটা খাটে, তারপর সেটা ব্যবহার করে তুমি এফ অফ এন এর জন্য প্রুভ করবা আর কি, নর্মাল ইন্ডাকশন। ওকে ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা আছে যে সেটা হচ্ছে যে এন, তো যদি এরকম প্রমাণ করতে চাও এফ অফ এন সমান হচ্ছে এন প্লাস সি, ধরো একটা মানে একটু শিফটেড ফাংশন, তাহলে তুমি এটা প্রমাণ করতে পারো যে এন মাইনাস এম ডিভাইডস এফ অফ এন মাইনাস এফ অফ এম। এটা একটা মানে মানে যদি শিফটেড ফাংশন হয় তাহলে তো এটা অবশ্যই সত্যি, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে তোমার একটা চান্স থাকবে যে এখান থেকে তুমি উল্টাটা কনভার্সে দেখাইতে পারো। সো এটা একটা ভালো আইডিয়া, এইটা ব্যবহার করে আমরা 2011 হ্যাঁ 2010-এর P3, আমরা 2010-এর P3 সলভ করতে পারি এটা ব্যবহার করে। তারপর আর কি আছে, আর ধরো আর কিছু ছোটখাটো ট্রিক হচ্ছে যেমন প্রাইম ইনসার্টিং ওয়ান, তারপর প্রাইম, তারপর ধরো এন মাইনাস ওয়ান, এন প্লাস ওয়ান, এইসব ভ্যালু আর কি এই ফাংশনাল ইকুয়েশনটাতে বা ডিভিজিবিলিটিতে ইনসার্ট করে তুমি ভালো জিনিসপাতি পাইতে পারো। এবং এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তুমি যদি এমন পাও যে পি ডিভাইডস এফ অফ পি অথবা এন ডিভাইডস এফ অফ এন, এই জিনিসগুলো আসলে হেল্প করে। তো এগুলোর জন্য এগুলো খোঁজার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এগুলো এগুলো আমি সবই প্র্যাকটিসে দেখাবো, আমি জাস্ট আপাতত লিখে রাখি। আর কি আছে, 2010 সালে P1 এ কি ছিল এটাও কি একটা, ও আচ্ছা, ও 2010 সালে P1 ছিল একটা মানে ফ্লোর ফাংশনের ফাংশনাল ইকুয়েশন, সেটাও দেখাবো। আচ্ছা, ওকে, সো তোমাদের কি ফাংশনাল ইকুয়েশন ক্লাস হয়েছে? আমি আসলে শিওর না হয়েছে নাকি। হ্যাঁ ভাই হয়ে গেছে। এফি ক্লাস হয়েছে? হ্যাঁ রায়ান ভাই নিছে। ও নাইস, তাহলে তাহলে হয়তো এইটা আমি কাইন্ড অফ দেখাতে পারি, এটা দিয়ে শুরু করি। মানে ইভান চেনের যে নোটটা আছে না ওইটার মেবি সবকিছুই কমপ্লিট হয়েছে। ও নাইস, তোমরা তোমরা কি কমফোর্টেবল মানে এফি করা দিয়ে, মানে এফির ন্যাচারাল যে ট্রিক গুলো আছে যে সাবস্টিটিউট করা, মানে এখানে যে আমি ইনসার্ট করা, না ভাই ওগুলার অ্যাপ্লাই দেখেনি, জাস্ট বলছে মানে তাড়াতাড়ি করে বলে গেছে যে এই ট্রিকটা ইউজ করা যায়, কিন্তু কোন প্রবলেমে অ্যাপ্লাই করে দেখেনি ট্রিকগুলো। তাহলে সেটা ভালো, আমার তাহলে সুবিধা হয়, আমি তাহলে এখন তোমাদেরকে ওই ট্রিক অ্যাপ্লাই করা দেখাই আর প্রবলেম সলভ করা দেখাই। আচ্ছা 4 নাম্বার ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি। n+1 এর জন্য একটা দেখি। এই n+1 এই জিনিসটা আসলে তোমার কাজে লাগে হচ্ছে কি এই আইএমও 2010 P3-তে। ওই সালে P3-টা আসলে যথেষ্ট সিম্পল ছিল, মানে নরমাল P3 এর মতো এত কঠিন না। তো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার such that for all xy in R আমাদের এই ইকুয়ালিটিটা আছে f of floor of x
ফ্লোর অফ এক্স ওয়াই। আচ্ছা ভাইয়া একটু মানে একটু ডিস্টার্ব করবো। বলো। আচ্ছা ভাই ওখানে পি ডিভাইস এফ অফ পি আর হচ্ছে এন ডিভাইস এফ অফ এন, মানে এগুলা কখন হবে একটু মানে মানে এগুলা এটা কি? বোঝার ট্রাই করবা কখন হবে সেটা তো আর আমি বলি নাই। ও আচ্ছা এগুলো এগুলো হচ্ছে ফাইন্ড আইডিয়া আর কি, এটা তো আইডিয়া, এটা তো মেবি এমন এমন কিছু না যে এই প্রবলেমে কি হবে। যেমন এগুলো তো সব হচ্ছে ট্রিভিয়াল জিনিস, তাই না? যে এই এফ অফ এন মানে যদি মানে কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলে এফ অফ এন মাইনাস এন সমান 0 প্রমাণ করাটা একটা একটা স্ট্যান্ডার্ড ট্রিক। আবার এটাও একটা স্ট্যান্ডার্ড ট্রিক, এগুলো একটা স্ট্যান্ডার্ড ট্রিক মানে এই লিনিয়ারিটি প্রমাণ করার জন্য। সো এফ অফ ওয়াই, ওকে। তো এরকম একটা প্রবলেমে তুমি প্রথমে যেটা করো, আমি এটার সলিউশন দেখে আসতে ভুলে গেছি, তাই আমি এটা তোমাদের সাথে এখন লাইভ সলভ করব। তো এটা হচ্ছে ফার্স্টলি আমরা হচ্ছে ইনভেস্টিগেশন করব। ফাংশনাল ইকুয়েশন সলভ করার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ইনভেস্টিগেশন। এই স্টেপগুলো তুমি খাতায় যখন লিখবা তখন একটু কেয়ারফুল থাকবা যাতে কোনো ভুল না হয়, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো মানে কালার করে রাখলে ভালো হয়। যেমন আমি তো এগুলো তো জানো যে মানে let the assertion be let p of x y be the assertion for x y, তার মানে মানে সুতরাং p of x y মানে, আচ্ছা এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি ফাংশনাল ইকুয়েশন যখন প্রবলেম সলভ করতেছো বা সলিউশন লিখতেছো তখন হচ্ছে p of x y দিয়ে আর কি এই ইকুয়েশনটাকে আমরা ব্যাখ্যা করি। সো p of x y হবে এই জিনিসটা p of 0 0, এটা কি হবে? এটা হবে এখানে সব 0 হবে, f of 0 equals to f of 0 floor of f of 0। ওকে, তো এইখান থেকে আমরা জানি যে f of 0 is equal to 0 or floor of f of 0 is equal to 1, তাই না? সো যেহেতু এটা নতুন একটা জিনিস পাইছি আমরা এগুলোকে বক্স করে রাখবো। এটা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো ধরো তুমি পার্শিয়ালের জন্য চেষ্টা করতেছো আয়ের মধ্যে, তখন তোমার যদি এরকম জিনিসপাতি বক্স করা থাকে তাহলে সেখানে পার্শিয়াল দেওয়ার সুবিধা হয়। ধরো মানে তুমি এটা সলিউশনে লেখো নাই, বাট তারপরে তুমি এরকম মানে এরকম নোটিফাই করে রাখছো এটাকে, বা নোটিফাই না, এটাকে হাইলাইট করে রাখছো। তো তখন মনে হবে যে হ্যাঁ তুমি এটার আইডিয়াটা পাইছিলা, তার মানে তুমি হয়তো যদি আরেকটু টাইম পাইতে এখান থেকে আইডিয়া পাইতা, তো তখন তোমাকে এখানে পার্শিয়াল দেওয়া হবে। তুমি যদি জাস্ট এরকম র্যান্ডমলি খাতার এক কোনায় f of 0 equal to 0 or f of 0 equal to 1, যেটা যেটা আমরা সবসময় করি, মানে ধরো এক কোনায় এরকম লেখা রাখি, তারপর এখানে কিন্তু নাম্বার দিবে না তোমাকে। তুমি যদি জাস্ট এই জায়গায় লিখলেও, তুমি যদি জাস্ট এরকম বক্স করে রাখো, তাও মানে মানে যারা খাতা দেখবে তারা বলতে পারবে যে হ্যাঁ ও তো এরকম এটাকে হাইলাইট করে রাখছে, ওকে নাম্বার দেয়। মানে রাহুল ভাই এসব নিনজা টেকনিকে অনেক ই ছিল, যে সে পার্শিয়াল নাম্বার তোলায় অনেক পারদর্শী ছিল, সে এরকম সবগুলো হাইলাইট করে রাখতো সবকিছু, মাথায় রাখবা। তারপর রাহুল ভাই অন্য কি একটা আমাদের ক্লাস নিবে? না মনে হয়, মানে ইউনিভার্সিটি একবার উঠে গেলে আসলে ক্লাস নেওয়ার টাইম থাকে না, টু বি অনেস্ট, এত কাজ। আচ্ছা এখানে ধরো আমরা ধরো এখন একটাকে 0 বানাই দিই, অন্যটা নিজের মতো থাকুক 0 আর y। সো x কে 0 বানাবো, y কে y এর মতোই থাকবে, তো তার মানে f এর ভিতরে এটা 0 হয়ে যাবে, আর এখানেও f of 0 f of y। সো এখন কি কেউ বলতে পারবা মানে এইখানের এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা লাইকলি বেশি? 0। মানে f of 0 যদি 0 হয় তাহলে তো এই ইকুয়েশনটা সবসময় সত্যি হবে, তাই না? তো এখন আমরা হচ্ছে নেক্সট পেজে মানে আরেকটা পেজ নিব। তো আমরা হচ্ছে দুইটা কেস করব, দুইটা ব্রাঞ্চ করব, যেটা হচ্ছে f of 0 equal to 0 হইলে তখন তো আমাদের অনেক কিছু সুন্দর জিনিসপত্র চলে আসবে। সুন্দর না, ওই সময় একটু ঝামেলা হবে আর কি। f of 0 equal to 0 আর f of 0 এর ফ্লোর হচ্ছে 1,
তো তার মানে সে 0 না। তার মানে কি সেখান থেকে আমরা পাই যে এফ অফ ওয়াই এর ফ্লোরও 1, তাই না? কারণ কি? কারণ হচ্ছে 0 0 না? এফ অফ 0 0 হতে হবে কেন? দুইটাই তো হতে পারে, তাই না? এখান থেকে দেখো, মানে কোনো পসিবিলিটি বাদ দিবা না, এফ অফ ঠিক আছে? বুঝতে পারছো? এফ অফ 0 এর ফ্লোর ভাই 1 হলো কেন? মানে 1 0 এর ফ্লোর তো 0 হবে। কেন? মানে ও, এখানে দেখো এই ইকুয়েশনটার সমাধান কি কি? তুমি তো এরকম চিন্তা করতে পারবা না যে এফ অফ 0 সবসময় 0 হবে। এটা চিন্তা করে তো তোমার ভুল হবে। এটা চিন্তা করে তো ইতিহাস 2019 সালের P1 এ মারা খাইছিল। ভাই এফ অফ 0 এর ফ্লোর 1 এটা কোন জায়গা থেকে আসতেছে? এই যে এটা এখান থেকে এফ অফ 0 যদি 0 না হয় তাহলে এটা কাটাকাটি করা যায়, তো ফ্লোর হচ্ছে ও 1। ও আচ্ছা, আর এখানে যদি এফ অফ 0 যদি 0 না হয় তাহলে এফ অফ ওয়াই এর সবগুলা এফ অফ ওয়াই এর ফ্লোরই 1, তাই না? সুতরাং এখন এই 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 জিনিসটা কিন্তু সলভ হয়ে গেছে ইজিলি, যে তো সুতরাং এফ অফ ওয়াই হচ্ছে 1 আর 2 তে এই অংশের ভিতরে থাকে, এটা বুঝছো? জি ভাইয়া। 1.9 ও তো হইতে পারে, তো ওটার ফ্লোরও তো 1 হয়। হ্যাঁ, মানে 2 এর থেকে ছোট হবে আর কি। কারণ কোন সংখ্যা যদি মানে ধরো ওয়াই হচ্ছে ওয়াই এর ফ্লোর, মানে ধরো একটা সংখ্যা এ এর ফ্লোর হচ্ছে 1, তো এইখান থেকে আমরা বলতে পারি যে 1 এর থেকে বড় অথবা ছোট এ, বা 2 এর চেয়ে অবশ্যই ছোট, কারণ 2 এর সমান হইলে তো ফ্লোর 2 হইতো, তাই না? তো হ্যাঁ, তো এখন আমরা আসলে একটা একটা জিনিস পেয়ে গেছি। এখন এটা আমরা ট্রাই করে দেখবো যে সমাধানে এটা আসলে বসাইলে কাজ করে নাকি। তো এটা সবসময় ইম্পর্টেন্ট, যে ধরো তুমি কোন একটা অ্যান্সার পাইছো, সেই অ্যান্সারটা এখন ট্রাই করে দেখবো যে এই অ্যান্সারটা আসলে কাজ করে নাকি। তো এখানে দেখো ফ্লোর অফ এক্স, তো এফ অফ এইটার মান কত? এফ অফ এইটার মান হচ্ছে ফ্লোর অফ এইটা, না না সরি, মানে এটার মান হচ্ছে যে ওকে, এখানে একটু ঝামেলা আছে। এটার মান হচ্ছে কিছু একটা, যেটা ধরো এ ধরি, এটার মান এইখানের এফ অফ এক্স এর মান, এফ অফ ওয়াই এর মান কত? এফ অফ ওয়াই এর ফ্লোর এর মান হচ্ছে 1, তাই না? এটা সমান হচ্ছে এফ অফ এক্স, তার মানে সুতরাং সুতরাং এফ অফ ফ্লোর অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফর অল এক্স ওয়াই। এখন এইখান থেকে কি আমরা বলতে পারি যে সুতরাং এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর সাম কনস্ট্যান্ট? কিভাবে? চিন্তা করো তো, আমরা যদি ওয়াই এর ভ্যালু যা ইচ্ছা তাই, এক্স সমান 0 বসাই, না এক্স সমান 1 বসাই, তাহলে এক্স সমান 1 বসাও, এখানে আমরা হচ্ছে এক্স সমান যদি 1 বসাই তাহলে এফ অফ ওয়াই সমান হচ্ছে এফ অফ 1 ফর অল ওয়াই, তাই না? তো ওইখান থেকেই তো আমরা কনস্ট্যান্ট পেয়ে গেছি, বুঝছো না? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এটা হচ্ছে ওয়েট সেভ, আচ্ছা সেভটা করে নিয়ে আসছি, net আচ্ছা, হ্যাঁ এটা একটু সামারি করি। সামারি তো লিখেই ফেললাম, দেখো একটু পরে। আচ্ছা, তো এই কেসটা আমরা প্রথমে হ্যান্ডেল করতেছি আর কি, এটা এফ অফ 0 এর ফ্লোর হচ্ছে 1, তো ওইখান থেকে আমাদের আসলে এই পি অফ 0 থেকে আমরা পাই, পি অফ 0 ওয়াই থেকে পাই যে তুমি যখন এই পি অফ এগুলো ব্যবহার করবে তাহলে সলিউশন লেখা অনেক ইজিয়ার হয়ে যায়। তখন তুমি জাস্ট বলতে পারবা যে পি অফ 0 1 এর 0 ওয়াই এর অ্যাসারশন থেকে আমরা বলতে পারি যে এটা সত্যি। ঠিক আছে, তো ওইখান থেকে আমরা পাই যে ওয়াই এর ভ্যালু হচ্ছে এটার সমান। এখন
আবার তো সুতরাং যেখানে where c is in 1, 2, তো একটা কনস্ট্যান্ট ফাংশন হবে যেটার আউটপুট হচ্ছে 1, 2 তে আসে। ভাই এটা কি পয়েন্ট ওয়াইজ হবে? পয়েন্ট ওয়াইজ বলতে মানে সব কনস্ট্যান্ট তো হবে। মানে f(1) এর জন্য যেটা হবে f(2) এর জন্য সেটাই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এখানে ফর মানে আমরা যদি এই ফাংশনটা দেখো, এই ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনে হচ্ছে গিয়ে ফ্লোর অফ এফ অফ ওয়াই তো আমরা জানি যে 1, তাই না? না মানে রায়ান ভাই একটা পয়েন্ট ওয়াইজ ট্র্যাপের কথা বলছিল, ওটা আমরা অ্যাভয়েড করলাম কিভাবে এটা আমি খেয়াল করিনি। ও আচ্ছা, ওইটা হচ্ছে ধরো তোমার পয়েন্ট ওয়াইজ ট্র্যাপটা হচ্ছে ভিন্ন জিনিস। সেটা হচ্ছে যে সেগুলোকে মনস্টার বলে, প্যাথোলজিক্যাল সলিউশন। যে ধরো তুমি একটা ফাংশনের কয়েকটা ভ্যালু পাইছো, যে ধরো এফ অফ এক্স সমান এ অর এফ অফ এক্স সমান ধরো বি, তখন মানে ধরো ইউজুয়ালি যেটা হয় যে এই দুইটা ডিফারেন্ট সলিউশন আর কি, যে হয় এ হবে সবসময়, হয় বি, না হয় বি হবে। কিন্তু কখনো কখনো এরকম হতে পারে যে ধরো গ্রাফে মাঝে মাঝে ধরো এখানে পয়েন্ট হতে পারে এ তে, আর কিছু কিছু ধরো বি তে হইলো, তখন তখন ঝামেলা হয়ে যায় আর কি। ধরো কিছু মানে কিছু এইখানে এটা হবে না, এটা কি মানে প্রমাণ করছি এটা তো আমরা? জাস্ট একটাই সলিউশন, তাই না? এইখানে তো একটাই সলিউশন এইদিকে। 1 থেকে 2 এর মধ্যে তো যে কোনো ভ্যালু হইতে পারে, তাহলে এখানে f of y equal to c for all y, ফর সেটা অল ওয়াই, আচ্ছা আচ্ছা তো মানে একটা ভ্যালু যেটা আচ্ছা 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 f(1) এর সমান এটা দেখাইছি না, এটা থেকে আমরা বলতে পারতেছি। হ্যাঁ, তো মানে Okay. একটা ভ্যালু যদি আসে তাহলে সেটা সবার জন্যই একটা ভ্যালুই আসবে। হ্যাঁ মানে ওটা তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে কখন তোমার এরকম ট্র্যাপ হইতে পারে, মানে যখন মানে হবে না কেয়ার, মানে এখানে ডেফিনেটলি হবে না, তো আমরা এটা আসলে লেখারও দরকার নাই। তো মানে ওটা একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ না হলে মানে খালি খালি টাইম ওয়েস্ট আর কি করা। তো ওইটা মানে তোমার যদি মানে সন্দেহ হয় তাহলে সবসময় ট্রাই করে দেখা উচিত, যে মানে কেন, তোমার নিজেকে আশ্বস্ত করার জন্য। তো আমাদের এখন আরেকটা কেস বাকি আছে, সেটা হচ্ছে এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0, যেখানে এই কেসটা আসলে সবচেয়ে বড়। তো আমরা আসলে এখানে আরেকটু চাই, এখানে আমরা অন্য কিছু আরো নাম্বার ট্রাই করি, যে পি অফ 1, 1 বসাই, তাহলে আসে কি এফ অফ 1 ইজ ইকুয়াল টু এফ অফ 1 ফ্লোর অফ এফ অফ 1, তাই না? হ্যাঁ। তো এইখান থেকেও কিন্তু আমরা সেম একই জিনিসই পাই, এটার মতোই। সেটা হচ্ছে এফ অফ 1 সমান 0 অথবা এফ অফ 1 এর ফ্লোর হচ্ছে 1, তাই না? আবার আমরা যদি পি অফ 1, ওয়াই বসাই, তাহলে আমরা পাই এফ অফ 1 এর ফ্লোর হচ্ছে 1, এফ অফ ওয়াই সমান হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, এফ অফ 1, আর এফ অফ এফ এর ফ্লোর এফ ওয়াই এর ফ্লোর। ওকে, আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এক্স এর ভ্যালু এক্স ই রাখবো, ওয়াই এর জায়গায় 1 বসাবো, তার মানে এটা আসবে এফ অফ ফ্লোর অফ এক্স সমান এফ অফ এক্স ফ্লোর অফ এফ অফ 1। ওকে, এইখান থেকে কেউ কি আমাকে আইডিয়া দিতে পারবা আমরা কি কি পাইতে পারি? y সমান ইন্টিজার ধরে আচ্ছা, তো এটা হচ্ছে একটা বড় কেস, তাই না? আমরা বড় কেসটার এখন এই বড় কেসের ভিতরে দুইটা সাব কেস আছে না, যেটা এফ অফ 1 সমান 0 অথবা হচ্ছে এফ অফ 1 সমান 1। এফ অফ 1 সমান 0 আছে একটা কেস, আর একটা কেস হচ্ছে যে ফ্লোর অফ এফ অফ 1 সমান 1। সো এই দুইটা কেস আছে এখনো এই বড় কেসটার ভিতরে, সাব কেস। তো এই সাব কেসে প্রথম সাব কেসটা দেখো, প্রথম সাব কেসে যদি এফ অফ 1 সমান 0 হয়, তার মানে ফ্লোর অফ এফ অফ 1 ইজ ইকুয়াল টু 0 না? জি ভাই, কিন্তু ফ্লোর আনলাম কেন বুঝি নাই। কারণ এই যে এইখানে বসাবো,
p of x1 xy x comma 1 gives us f of floor of x is equal to 0 for all x. সুতরাং f of n is equal to 0 for all integer, তাই না? তো এবার আমরা যেটা করব y এর জায়গায় ইন্টিজার বসাই দিব, মানে x এর জায়গায় ইন্টিজার বসাই দিব, তাহলে যেটা হবে তাহলে এইখানে দেখো সরি আমি ভুল করছি, ভুল না মানে বোকামি করছি। এটা যদি আমি এইটা বসাইতাম f of no p of 1 comma y, এটা যদি বসাই তাহলে আমরা পাই p of 1 comma y থেকে পাইছি এটা। এখন এইখানে যদি f of 1 এর মান 0 হয়, f of 1 এর মান 0 হইলে এটা আসবে 0, f of y সমান 0 for all y। সুতরাং f of x সমান 0, এই একটা সলিউশন পাইছি আমরা, আর একটা সলিউশন। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, বাট এবার আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে f of 1 এর মান 1। তো এখানে p of x, 1 থেকে আমরা f of 1 এর ফ্লোরের একটা ভ্যালু পাই, যেটা এখানে ইউজ করা হয়েছে, সেই ভ্যালুটাকে আমরা এখানে বসাবো। তো এখান থেকে আমরা পাই f of 1 এর ফ্লোরের মান হচ্ছে 1, সুতরাং f of floor of x সমান হচ্ছে f of x। ওকে, এবার কেউ কি এটা কি এই অ্যান্সারটা কি ঠিক আছে? মানে এটা অ্যান্সার হয়নি, বাট মানে এটা কি এরপর কি করা যায়? আচ্ছা, এটা থেকে তো বলা যাইতেছে যে ফাংশনটাকে কখনো ইনভার্ট করা যাবে না নাকি? হ্যাঁ, মানে এটা হচ্ছে ইনজেক্টিভ ফাংশন থাকবে না আর কি। তো এইটা থেকে যেটা বলতেছে যে ধরো আমরা যদি একটা সংখ্যা লাইনটা চিন্তা করি, আমরা যদি সংখ্যা লাইন চিন্তা করি তাহলে এখানে হচ্ছে এটা ধরো 0, এটা ধরো 1, এটা ধরো, মানে এটা অনেকটা পিস ওয়াইজ ফাংশন না একটা? হ্যাঁ। তো মানে এইটা এই অংশটুকের ভ্যালু কনস্ট্যান্ট, কারণ এখানে যেসব যেসব পয়েন্টই নাও সেই পয়েন্টের এফ এর ভ্যালু হচ্ছে এইটার এফ এর ভ্যালু। তো মানে এখানে সবাই হচ্ছে গিয়ে এরকম কনস্ট্যান্ট, আবার এখানে হচ্ছে কনস্ট্যান্ট, এখানেও হচ্ছে কনস্ট্যান্ট, এখানেও হচ্ছে কনস্ট্যান্ট, মানে এরকম আর কি। তো হ্যাঁ এগুলো। আচ্ছা, তুমি পিসওয়াইজ কনস্ট্যান্টের নাম শুনছো কোথায়? পিস ওয়াইজ কনস্ট্যান্টের নাম না, পিস ওয়াইজ ফাংশনের নাম শুনছি খান একাডেমিতে। আচ্ছা, কারণ পিসওয়াইজ কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে গিয়ে রিয়েল অ্যানালিসিস এর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ইন্টিগ্রেশন ডিফাইন করে পিসওয়াইজ কনস্ট্যান্ট ফাংশন দিয়ে। আচ্ছা, সো এইখানে আমরা আর কি করতে পারি? এখন আমরা জানি যে f of floor of y is equal to f of x। সো আমরা যেটা করতে পারি, তো একটা জানি যে f এর 0 থেকে 1 এর মাঝখানে সবগুলোর ভ্যালু হচ্ছে 0, আর 1 এর থেকে হ্যাঁ আচ্ছা, এখানে এখানে আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে এখন, কারণ আমরা আবার অরিজিনাল ফাংশনটাকে নিয়ে আসি। তো মানে তুমি যখন একসময় আটকাই যাবো, ধরো এরকম আমরা যেতে যেতে একসময় আটকাই যাবো ডেফিনেটলি ফাংশনাল ইকুয়েশনে। ভাইয়া আমি একটা প্রগ্রেস পাইছি। বলো। f of floor of x into floor of y, মানে এই যে আপনি যে ইকুয়েশনটা নিছেন না,
সেই জায়গায় y এর জায়গায় ফ্লোর অফ y আচ্ছা, লাগায় দেন। তো এইখানে আসবে, আচ্ছা ঠিক আছে, তো তাহলে আসবে যে এফ এর ভিতরে তুমি, হ্যাঁ মানে আমরা হচ্ছে যখন আটকায় যাব তখন হচ্ছে অরিজিনাল ফাংশনটাই ফেরত যাবো আর কি, অরিজিনাল ফাংশনে নতুন কিছু বের করার ট্রাই করব। তো যখন আমরা মানে এই যে এখন আমরা একটা নতুন আইডিয়া পাইছি, এই আইডিয়াটাকে ব্যবহার করে আমরা এখন কিছু করার ট্রাই করব। বক্স করে নিই। হ্যাঁ, সো বক্স করাটা ভুলবা না, বক্স করাটা অনেক ইম্পর্টেন্ট। বক্স করলে মার্কস বেশি দেওয়ার কারণ আমি বুঝলাম না। কারণ ওটার মানে মনে করা, তাহলে তার মানে হচ্ছে যে তুমি এটাকে হাইলাইট করে রাখছো, মানে হচ্ছে তুমি এটার গুরুত্বটা বুঝছো। কারণ মানে প্রবলেমে মান দেওয়া হয় যে মানে পার্শিয়াল মার্কস দেওয়া হয় যে এটার উপর ডিপেন্ড করে যে তুমি ওইটা দিয়ে আসলে প্রবলেমটা সলভ করতে পারতা কিনা, সেটার বিবেচনা করে। যদি এমন মনে হয় যে তুমি এটা জাস্ট আন্দাজে লিখে দিছো, তাহলে আর কি মার্কস কম দেওয়ার চান্স আছে এখানে। মানে এটাকে বোঝায় যে আমি যদি যথেষ্ট টাইম পাইতাম আরো বেশি, হ্যাঁ, তাহলে সলভ ওইটাই। করতে পারতাম। হ্যাঁ, তুমি মানে পার্শিয়াল প্রোগ্রেস করছো, মানে এমন না যে তুমি যদি অনেক আন্দাজে ঢিল মারো তাও যদি লেগে যায়, তাও যদি তুমি এটা ভালোভাবে লিখে আসতে পারো তাহলে তোমাকে নাম্বার দিবে। কিন্তু তুমি যদি জাস্ট এমনি, তো মানে এটা জাস্ট ওইটা এনশিওর করেছে আর কি তুমি ভালোভাবে লিখছো কিনা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আর আর অলসো আরেকটা জিনিস ব্যাপার আছে যে ধরো যখন খাতা দেখা হচ্ছে তখন তো অনেক প্রেশারের মধ্যে থাকে সবাই, তাই না? তো তুমি যদি খাতার এক কোণা এরকম লিখে আসো, তাতে হয়তো নাম্বার পাওয়া যাইতে পারে, কিন্তু কারো হয়তো এটা নোটিস নাও করতে পারে আর কি। আচ্ছা ভাইয়া, মানে ধরেন আমি হচ্ছে 4-5টা অ্যাপ্রোচে ট্রাই করছি, তো তার মধ্যে একটা অ্যাপ্রোচ ঠিক ছিল আর আমি মানে সবগুলাই বক্স করে আসছি, তো তখন কি এই একটা ঠিক অ্যাপ্রোচের জন্য নাম্বার দিবে নাকি কোনটাই দিবে না? একটা ঠিক অ্যাপ্রোচের জন্য নাম্বার দিবে অবশ্যই, যদি ওটাতে স্কিমে নাম্বার থাকে। ওকে, তাহলে এখানে আসে এফ অফ এক্স, আর এফ অফ ফ্লোর অফ ওয়াই তে হচ্ছে এফ অফ ওয়াই। সো ফ্লোর অফ এফ অফ ওয়াই, কিন্তু এটাতে তো আসলে তেমন কিছু আসলো না আমাদের। এটা সমান যে আগের f of floor of x into y, আগের লাইনের শুরু এখানে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, সো একটা জিনিস দেখো, আমাদের ঝামেলাটা কোথায় হচ্ছে, আমরা জানি যে এফ অফ জিরো এর থেকে এই অংশটার ভ্যালু হচ্ছে জিরো, তাই না? কারণ এফ অফ জিরো এর মান জিরো। আবার অলসো এটাও জানি যে এফ অফ ওয়ান এর জন্য এই মানটা হচ্ছে আসলে ওয়ান। ওয়ান না, মানে একের থেকে এক থেকে দুই এর মাঝামাঝি কিছু একটা। ফ্লোর হচ্ছে ওয়ান, এটা জানি। এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু। এখন আমরা আসলে এখানে একটা ঝামেলা দেখাবো আর কি, যে এই দুইটা একসাথে থাকতে পারে না। এই দুইটা একসাথে হইলে তখন ঝামেলা হবে। তো ওটার জন্য আমরা যেটা করতে পারি, এখন আমাদের কিছু গুতাগুতি করতে হবে আর কি। সো যখন তোমার এখানে ই থাকে, যে ধরো ভিতরে যখন গুণ আকারে জিনিসপাতি থাকে, তখন সবসময় হচ্ছে 1/x ইনসার্ট করা একটা ভালো আইডিয়া। ঠিক আছে, এটা এটা মাথায় রাখবা। তাহলে মানে ভিতরের এই অংশটা তুমি হোপ করতে পারো যে জিরো মানে ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমরা হচ্ছে 1/x এর বদলে, মানে ধরো আমরা ধরে নেই যে x হচ্ছে একটা ইন্টিজার, তো তার মানে f of ny সমান হচ্ছে f of n ফ্লোর অফ f of y, তাই না? আর এখন y এর জায়গায় যদি আমরা 1/n বসাই, y সমান হচ্ছে 1/n, আমরা যদি এটা বসাই এখানে, তাহলে আসবে যে f of 1 সমান হচ্ছে f of n ফ্লোর অফ f of 1/n। এখন ফ্লোর অফ f of 1/n এটা কত? জিরো। এটা জিরো না? হ্যাঁ, এটা সমান জিরো। তো এই পুরো জিনিসটা সমান জিরো হয়ে যাবে। সুতরাং কি আমরা একটা পেয়ে গেছি না, f of 1 সমান জিরো, যেটা তো ভুল, কন্ট্রাডিকশন। সুতরাং সুতরাং এই কেসে সত্যি না। সুতরাং f of 1 এর ফ্লোর নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তো জাস্ট আমাদের দুইটা সলিউশন, একটা সলিউশন হচ্ছে গিয়ে এইটা, আমি তো লাল কালার দিয়ে মার্ক করি, আর আরেকটা সলিউশন হচ্ছে এটা। ওকে, এই প্রবলেমটা সলিউশনটা কেমনে সলভ করছি আমরা?
হ্যাঁ আচ্ছা ওকে, আমি একটু 2 মিনিট রেস্ট নেই। আচ্ছা আসলে মানে 1.5 ঘন্টার ক্লাসে তেমন কিছু দেখানোই যায় না, মানে কি দেখাইলাম তাতেই। সমস্যা নেই। হ্যাঁ বেশি টাইম ধরেই নেন। এত এত মানে অনলাইনে তো এত এনার্জি থাকে না আসলে। ক্যাম্পে মানে ক্যাম্পে অফলাইন ক্যাম্প হলে তো ধরো এখন নাস্তা করে তারপর আবার বসতে পারতাম। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে রোজার মাস, খাবার হ্যাঁ দাবার রোজার মাস, সেটাই মানে একটু এনার্জি করলেই অনেক সকল চলে আসে। যেমন এখন মানে একটু কথা বললাম, এখনই আমার পেটে ক্ষুধা লাগছে অনেক। তোমরা এত ক্লাস করে তোমাদের ক্লান্তি লাগে না? ক্লাস করতে অবস্থা খারাপ হয়ে যায়। ভাই মানে ভাই ক্লাস ক্লাস তো আছে, ডিসকাশনের সময় যে বিরক্ত লাগে ভাই, শরীরে কোনো এনার্জি থাকে না, শরীর ছেড়ে হ্যাঁ দেয়। ওটাই, মানে রাতে আমরা ওই জন্য ক্লাস রাখি না, কারণ রাতের বেলা হচ্ছে গিয়ে হঠাৎ করে অনেক খাবার আসে তো, মানে ক্লান্তি ভাবটা চলে আসে বেশি রাতের বেলা। এখন এত খারাপ। আচ্ছা তো আমরা পরের প্রবলেমে যাই। আচ্ছা ভাই, আপনাদের কি রোজার মাসে ক্যাম্প দেওয়া ম্যান্ডেটরি ছিল নাকি, তাহলে পরে প্রবলেম হতো? না হলে কবে দিব? আমাদের মার্চের এপ্রিল মে এই মাসের মধ্যে আমাদের আইএমও টিম বাছাই করা লাগবে। কিন্তু আইমতে যারা যাবে তারা তো আগে থেকে আসলে সিলেক্টেডই আছে, মানে এবার তো আর নতুন করে তারা সিলেক্টেড কেমনে আছে? মাত্র দুইজন হচ্ছে গিয়ে হয়তো আগের বছর থেকে চান্স পাবে, বাকি সবাই তো নতুন, 4 জন নতুন। কারণ তুমি কি আইএমও তে যাওয়ার মতো মনে করতেছো না নিজেকে? আমি তো ভাই এই বছর জীবনেও চান্স পাবো না, এটা তো শিওর। বাট মানে অন্য অনেকে তো আছে যারা হচ্ছে গিয়ে হোপ করতেছে তারা চান্স পাইতেও পারে। জারিফ ভাই তো চান্স পেয়ে যাবে। এটা তো বলা যায় না, মানে আইএমও তে চান্স পাওয়াটা আসলে কাইন্ড অফ লাকেরও ব্যাপার। মানে তোমার পরীক্ষা যেটা ভাই হচ্ছে আমাদের মধ্যে আইএমও দেওয়ার মতো 8 জন আছে মেন্টরি অলরেডি, তো মানে আমাদের কি আদৌ চান্স আছে? মেন্টরদের মধ্যে যুদ্ধ হবে। হ্যাঁ মেন্টরদের মধ্যে যুদ্ধটা দেখাই তো বেশি ইন্টারেস্টিং হবে। তোমাদের চান্স এখন, তোমরা তো অনেকে জুনিয়র না, সবাই প্রায় সবাই হচ্ছে গিয়ে নতুন প্রথমবার ক্যাম্প করছো। ভাই আমি প্রথমবার সেকেন্ড ক্যাম্প করে আইএমও চান্স ভুলা পাওয়া, হয়ে যাচ্ছে। প্রথমবার ক্যাম্প করে আইএমওতে চান্স পাওয়ার মানে বিরল অনেক, মানে নাই বললেই চলে না। কেউ কি পাইছে প্রথমবারেই? আই ডোন্ট থিংক সো। বিশ্ব রেকর্ড হয়ে যাবে। আদনান ভাই দ্বিতীয়বারে পাইছে না? হ্যাঁ দ্বিতীয়বারে পাইছে, তো প্রথমবারে পাওয়াটা আদনান ভাই কোন অ- ক্লাসে প্রথম ক্যাম্পে গেছিল, মানে কোন ক্লাস ক্যাম্পে গেছিল প্রথম? কে? আদনান ভাই কোন ক্লাসে ক্যাম্পে গেছিল প্রথম? আমি জানি না আসলে, আমার মনে নেই। আদনানকে, আদনান কেসে হচ্ছে 19 সালে ক্যাম্প করছে। হ্যাঁ কে একজন হাত তুলছো? হাত তুলে আমার স্ক্রিনের 12টা বাজে দিছো। বাট হ্যাঁ কে হাত তুলছো কি বলবা? তারপরে জুমে হাত তুললে কেমনে, অপশনই তো দেখতে পাচ্ছি না। অপশন আছে তো। রিঅ্যাকশনের ভিতরে কোথার ভিতরে থাকে? রিয়েকশন। ও, পাইছি। হ্যাঁ টিএসটির জন্য কয়জনকে সিলেক্ট করবে? কাইন্ড অফ লাইক ওই মানে ওটা মার্কসের উপর ডিপেন্ড করে পরীক্ষায় সবাই কেমন করে, বাট হচ্ছে ইউজুয়ালি 30 জনের মতো নেওয়া হয় আর কি। ইউজুয়ালি 25-30 জন, 25 থেকে 30 জন বা এরকম। গতবার তো 30 জন নিছে, গতবার তো ক্যাম্পে আরো বেশি ছিল, এবার তো কম। কতবার ক্যাম্পার আরো বেশি ছিল। ও আচ্ছা জুনিয়ররা ভাই,
এক্সটেন্ডেড ক্যাম্পের ভিডিও কি দেওয়া হবে? এক্সিডেন্ট ক্যাম্পে কিছু হবে না তো, ভিডিও পরীক্ষা হবে জাস্ট। শুধু পরীক্ষা? হ্যাঁ, মানে আচ্ছা দেখো, 9 তারিখ আমরা ক্লাস শেষ করব, ঠিক আছে? 10 তারিখ আর 11 তারিখ তোমাদের দুইটা পরীক্ষা আছে। আমরা এই দুইটা পরীক্ষা খাতা দেখে, আমাদের হচ্ছে 13 তারিখ ঈদ, আমরা 12-13 তারিখ আমরা খাতা দেখে 14, 15 এই 2 দিন আমরা টাইম পাবো মানে সব সর্ট আউট করার। 16 তারিখ থেকে তোমাদের টিএসটি শুরু হবে, তো আমাদের খাতা দেখতে হবে ঈদের দিনে। তারপর 16 থেকে 21 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। আমাদের 16 থেকে 21 তারিখ তোমাদের হচ্ছে টিএসটি। তারপর 22 তারিখ থেকে আমাদের হচ্ছে 27 তারিখের মধ্যে খাতা দেখে আমাদের 31 তারিখের মধ্যে ডেডলাইন টিম টিম ঘোষণা করার। তো মানে বুঝছো? ভাইয়া আপনি গতবার কয়টা পারছিলেন টিএসটিতে? 15টা প্রবলেমে। এটা পারি নাই, কম পাচ্ছিলাম, মনে নেই হ্যাঁ, তো আমার। মেবি প্রথম টিএসটি তে 5 পাইছিলেন না? হ্যাঁ, বাট আর মানে প্রথম ক্যাম্পে আপনি টিএসটি দিছিলেন। ওইবার ক্যাম্পে হচ্ছে অনেককে ডাকছিল আর কি, স্পেশালি না, মানে ওইবার হচ্ছে গিয়ে 40 জনের মতো ডাকছিল। ভাই এবার কতজনকে ডাক দেবে? ভাই এবার সিরিয়াসলি কম। 40 জন তো অনেক বেশি হয়ে যায় আসলেই। হ্যাঁ, ওইবার ক্লাস হয়েছিল মানে টিএসটি ক্যাম্পে। ভাই এইবার কতজনকে ডাক দেবে? 30 জন না 20 জন? মানে এত এত মানুষ ডাকার মতো আর কি, মানে ডাকার যদি ক্লাস হইতো তাহলে ডাকতাম, ক্লাস যেহেতু হবে না তাহলে ডেকে আসলে লাভ তো নাই। মানে ওটা আসলে ডিপেন্ড করে তোমার আসলে পরীক্ষা, এই ন্যাশনাল 4টা পরীক্ষার উপর না, মার্কসের উপর ডিপেন্ড করে। যদি মার্কস ভালো থাকে তাহলে আমরা অনেককে মানে ডাকবো। এই যে যারটা টেস্ট দিচ্ছে ওগুলোর উপর ডিপেন্ড করে, তাই তো? হ্যাঁ, ওকে, এই প্রবলেমটা একটা N4 প্রবলেম। তো এটা যথেষ্ট হার্ড, বাট মানে হার্ড হলেও এটা খুব সুন্দর একটা প্রবলেম আর বেশ কয়েকটা সুন্দর আইডিয়া দেখায়। আচ্ছা, সবাই একটু 2 মিনিট পড়ো। এখানে মেইন সমস্যাটা হচ্ছে এই কন্ডিশনটা, মানে ছোট ছোট আমরা নাম্বার মানে ইনসার্ট করতে পারবো না। সো a = 1, b = 1 এটা আমরা ব্যবহার করতে পারবো না। সো আমাদের তো অন্য কোনো উপায় দেখতে হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে 2019 কোনো স্পেশাল কন্ডিশন হোল্ড করে? কোনটা? 2019 তোমার কি মনে হয়? আমার মনে হয় ওইটা ফাউল দিয়ে রাখছে, প্রমাণ করা যাবে যে ওইটা ছাড়াই হয়। হ্যাঁ, কারণ এই মানে মেইন কন্ডিশনটা দেখো, মেইন কন্ডিশনে জাস্ট এই অংশটা হাইড করো, ঠিক আছে? তো মেইন কন্ডিশনে দেখো এখানে কি কোনো জায়গায় কোনো একটা কনস্ট্যান্টের কিছু আছে, কোনো টাইপের কনস্ট্যান্ট নাই তো, রাইট? তো জাস্ট এইখান থেকে বলে দিছে যাতে তোমার আর কি সহজে খুঁজে পেতে না পারো। কারণ তুমি যদি এ আর বি সবগুলো যদি যে কোনো ইচ্ছা নাম্বার বসাতে পারতা, তাহলে আই গেস একটা সহজভাবে করার আছে যে ধরো a = 1, b = ধরো 2 বসাই, তাহলে কি আসে 1 + f(2) ডিভাইডস 1 + 2 f(1). আবার তারপর ধরো 2 আর 1 বসাইলে 2 + f(1) ডিভাইডস 4 + f(2). আচ্ছা, তো এখান থেকে আমরা পাই এখান থেকে পাই যে f(2) = 2 f(1), তার মানে 2 + f(1) = 4 + 2 f(1) বা আচ্ছা না, এটা তো অবভিয়াস নাকি? হ্যাঁ, এভাবে না, তো আমরা হয়তো আর অন্য কিছু ট্রাই করতে পারি। তাহলে এখানে কোন ইনফরমেশনটা লাগবেই না, মানে a + b > 2019 কে আমরা হয়তো ধরতে পারি যে রিপ্লেস, মানে আপাতত আমরা হচ্ছে গিয়ে এই ইনফরমেশনটাকে ইগনোর করব। আমরা ধরবো যে a + b হচ্ছে একটা কনস্ট্যান্টের থেকে বড়, সেই কনস্ট্যান্টটা যা ইচ্ছা হতে পারে আর কি। মানে ধরো আমরা আপাতত জাস্ট ইনটুইটিভলি চিন্তা করব যে a আর b এর মান দুইটাই ছোট হতে পারবে না, একটা যদি ছোট হয় আরেকটা বড় হবে আর কি। মানে ঠিক আছে,
মানে চিন্তা করো যে একটা যদি ছোট হয় তাহলে আরেকটাকে এনাফ বড় হতে হবে, না হলে এই ইকুয়েশনে আমরা বসাতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, তো আমরা আমরা জাস্ট চিন্তা করতেছি এই 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 ডিভিজিবিলিটার মানে কনটেক্সটে, যে এই ডিভিজিবিলিটা কখন আমরা মানে এই ডিভিজিবিলিটি কখন হোল্ড করবে, যখন একটা এ যখন ছোট আরেকটা বি যখন বড় হবে। সো অ্যাজ ইউজুয়াল, তো আমরা শুরুতেই কিছু ই করি, একেবারে অবভিয়াস যেটা পি অফ এ আর বি সেম বানাইতে, তো সেটা কিন্তু আমাদের আসলে কিছু দেয় না। এ প্লাস এফ অফ এ ডিভাইডস এ স্কোয়ার প্লাস এ এফ অফ এ, এটা অবভিয়াস, সো এটা দেয় না আমাদের কিছুই, এটা সব এ এর জন্য সত্যি। মানে এখানে একটা জিনিস নোটিস করো, আমাদের এ কে কিন্তু 2019-এর বা ভাগ 2 এর থেকে বড় হতে হবে, বাট স্টিল এটা মানে কোনো ইউজলেস। তো আরেকটা আছে হচ্ছে যে আমরা ধরো বি কে 1 বসাই, না এ কে 1 বসাই, তারপর বি কে বি তে বসাই, তাহলে আসে যে 1 প্লাস এফ অফ বি ডিভাইডস 1 প্লাস বি এফ অফ 1 for sufficiently large ঠিক আছে, এটা বুঝছো সাফিসিয়েন্ট লার্জ বি কেন নিতে হবে, কারণ কন্ডিশনটা ওইভাবে দিয়ে দিচ্ছে দেখে। জি ভাইয়া। আবার আছে ধরো আমরা a, 1 এটা বসাতে পারি, এটা হচ্ছে যে a এর মান a তেই থাকবে, a প্লাস এফ অফ 1 ডিভাইডস a স্কোয়ার প্লাস 1 এফ অফ a। ঠিক আছে, প্লাস তো এ এখানেও এফ অফ এ ফর সাফিসিয়েন্টলি লার্জ a, মানে b এর মান তো 1, তাই এফ অফ a হয়ে ও যাচ্ছে। ওকে, এখন একটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, যেটা আমি একটু আগে বলা উচিত ছিল, বা সেটা আমি এখন বলতেছি, নাম ভুলে গেছি। ডিরিচলেট। আচ্ছা হ্যাঁ, ডিরিচলেট থিওরেম। Yes. তুমি কি এটা আগে দেখছো না? মনে হয় ইউটিউবে দেখছি। ইউটিউবে কে সলভ করে? লেটস থিংক ক্রিটিক্যালিতে। আইমো প্রবলেম সলভ করে? হ্যাঁ, নাইস। মাইকেল পেনও তো মেবি করে। হ্যাঁ, Cool. So Dirichlet's theorem for any integers a, b, the a or b such that a আর b হচ্ছে co-prime, there are এটা হচ্ছে আরেকভাবে বলা যায়, সো এটা যেটা হচ্ছে যে তুমি যদি একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স নাও, অ্যারিথমেটিক সিকোয়েন্স উইথ মানে অ্যারিথমেটিক সিকোয়েন্সটাকে আর কি এরকম হতে হবে। তো যেমন ধরো আমরা একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স নেই, যেমন ধরো 2 প্লাস 3n, সো এইটাতে তুমি ইনফিনিটলি মেনি প্রাইম পাবা এই সিকোয়েন্সটাতে। যেমন ধরো n এর মান 1 হলে এটা হচ্ছে 5, তারপর n এর মান 2 হলে এটা হচ্ছে 8, n এর মান 3 হলে 3 3 9 11। ভাই এই থিওরেমটা হঠাৎ করে কোথা থেকে আনলেন, আমি এটা বুঝিনি। এটা আমি আনছি মানে হচ্ছে আমি আগে থেকে জানাচ্ছি, কারণ মানে ধরো
যখন তুমি এই N4 টাইপের প্রবলেম করতেছো তখন তোমার আসলে ব্যাকগ্রাউন্ড কিছু নলেজ থাকা লাগবে, সেটা অ্যাজিউম করে নিতে হবে। মানে ভাই ক্যাম্পের ক্লাসে N4 টাইপের প্রবলেম দেখানো কি উচিত? মানে এটা আসলে জাস্ট এই একটা থিওরেম জানলেই তোমার কাজ করবে। আর এই থিওরেমটা তুমি অলরেডি জানো যে there are primes of the form 4k plus 3, এটা তুমি অলরেডি জানো না? ইনফিনিটলি মেনি প্রাইম। মোটামুটি হ্যাঁ, মানে শুধু 4k+3 না, আরো অনেক রকমেরই আছে। হ্যাঁ, ইনফিনিটলি মেনি। তো ডিরিক্লেট থিওরেম হচ্ছে জাস্ট ওই থিওরেমটারই আমি জাস্ট একবার মনে করাই দিচ্ছি আর কি। মানে জেনারেলাইজ করে দিছে আর একটু, হ্যাঁ আরো হ্যাঁ, অনেক বেশি জেনারেলাইজড। মানে জেনারেলাইজ হচ্ছে কি যে কোনো অ্যারিথমেটিক সিকোয়েন্সের জন্য আর কি, ওটার মানে যে কোনো অ্যারিথমেটিক সিকোয়েন্স যেটার হচ্ছে গিয়ে এ আর বি হচ্ছে গিয়ে কোপ্রাইম, সেটার ইনফিনিটলি মেনি প্রাইম নাম্বার থাকবে সেটার উপরে। সো এই ফাংশন গুলো আসলে ইম্পর্টেন্ট। আরেকটা থিওরেম আছে কোবায়াশিস থিওরেম, ওটা তোমাদের লাগবে না আপাতত, বাট মানে ডিরিক্লেট থিওরেমটা আসলে জেনে রাখা অনেক ইম্পর্টেন্ট। এটা মানে কোবায়াশি স্টেটমেন্টটা কি? কোবায়াশি স্টেটমেন্ট হচ্ছে যে ধরো একটা ইনফিনিট সিকোয়েন্সের যদি কিভাবে বলবো, আচ্ছা এটা মানে আমি আসলে পুরোপুরি বলতে চাচ্ছি না, বাট ওকে। সো কোবায়াশিস থিওরেম হচ্ছে ধরো একটা সিকোয়েন্স দিল a1 a2 a3 ডট 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 ডট। তো এই সিকোয়েন্সের সাপোজ that the that suppose that the prime divisors set of prime divisors of this set is finite. তার মানে ধরো যেমন একটা দিতে পারো যে 2 স্কোয়ার 2 3, মানে 2 কিউব, এরকম এই সিকোয়েন্সটার প্রাইম ডিভিজর কি জাস্ট একটা না, 2 না? হ্যাঁ। তো যদি এরকম একটা সিকোয়েন্স হয় দেন তো একটা নতুন সিকোয়েন্স কনস্ট্রাক্ট করবে যেটা হচ্ছে a1 প্লাস কে a2 প্লাস কে ডট ডট ডট, এমন সব ফর অল কে দিস সিকোয়েন্স has infinitely many prime divisors. আচ্ছা আমি এটা মুছে ফেলবো কারণ হাতের লেখা অনেক বেশি বাজাইছে, বাট মানে কাইন্ড অফ এরকম যে ফার্মাস থিওরেমের যে ইনফিনিটলি মেনি প্রাইম, মানে ফার্মা নাম্বারের যে ইনফিনিটলি মেনি প্রাইম ডিভিজর থাকে, এটা এখান থেকে প্রমাণ করা যায় যে 2^1 2^2 এরকম যে ধরো এই সিকোয়েন্সটা নিছো, এটাকে কোবায়াশিস থিওরেম থেকে এটা যদি এক যোগ করে দেই সবকিছুর সাথে, তো এই যে নতুন একটা সিকোয়েন্স হয়েছে, এই সিকোয়েন্সে ইনফিনিটলি মেনি প্রাইম ডিভিজর থাকবে, এটা হচ্ছে কোবায়াশিস থিওরেম। হ্যাঁ, থিওরেমটার নাম কি বললেন? ও আচ্ছা, আমি জাস্ট এখানে পাশে এক ছোট করে লিখে দিই কোবায়াশি। থিওরেমের থিমটা কি তাহলে আরেকবার বলবেন? এটা আসলে ইম্পর্টেন্ট না, এটা জাস্ট মানে এটা তোমাদের আপাতত কোনোদিন কাজে লাগবে না, মানে তোমরা যখন N4 N5 লেভেলে যাবা তখন কাজে লাগবে। আর তোমরা আসলে এখন আপাতত N1 লেভেলের, সো আমি আসলে N4 দেখাচ্ছি কারণ এখানে কয়েকটা আইডিয়া অনেক ইম্পর্টেন্ট, সেগুলো দেখানোর জন্য। বাট সেটার জন্য তোমাকে একটা হেভি থিওরেম ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিরিক্লেট থিওরেম। আচ্ছা ভাই, N3 কঠিন, N4 সহজ হয় না এমন? না মানে 1 2 ভাই P4 কিছুই সহজ না ভাই, কিছুই সহজ না। মানে 1 মানে 2 ধরো 3 ওইটা মাঝে মাঝে হচ্ছে কি ওরা না, N4 মানে কি শর্ট লিস্টের N4। ও আচ্ছা, মানে শর্ট লিস্ট উপর থেকে নিচে নামে সব। হ্যাঁ, ও শর্ট আচ্ছা, লিস্টে কঠিন হয় N1 N2, N4 মানে হচ্ছে নাম্বার থিওরির 4 নাম্বার, কিন্তু P4 মানে হচ্ছে কি প্রবলেম 4, যেটা হচ্ছে সেকেন্ড ইজিয়েস্ট প্রবলেম। মানে আইএমওর প্রবলেমের ডিফিকাল্টি হচ্ছে এরকম P1 P4 P2 P5 P3 P6, এইভাবে এই অর্ডার। বাট মানে শর্ট লিস্টের অর্ডার হচ্ছে এরকম যে নাম্বার থিওরি শর্ট লিস্টের সবগুলো হচ্ছে এরকম অর্ডারের ডিফিকাল্টি N7 বা N6 পর্যন্ত,
তারপর আচ্ছা ভাই, একটা প্রবলেমের ডিফিকাল্টি ডিফাইন করে কিভাবে যে? মানে এই যে আচ্ছা ধরো তুমি যদি আমি যে প্রথমে এই যে এই প্রবলেমটা বললাম, এই যে এখানে এই প্রবলেমটার কথা বলছিলাম, তুমি যদি আউপসে যাও, আউপসে জাস্ট একটা সলিউশন পাবা, মানে সবার সলিউশন জাস্ট একটাই, একটা থিং। সো তুমি যখন এই প্রবলেমটা সলভ করতেছো, তোমার যদি ওই এই সিঙ্গেল আইডিয়াটা না আসে ওই একটা প্রবলেমের, মানে ওই একটা সলিউশনের, তাহলে কিন্তু তুমি মোটামুটি স্ক্রুড, তুমি কোনো আর কোনো আইডিয়া নাই, ঠিক আছে? তো এই টাইপের যখন প্রবলেমে খুব স্পেসিফিক একটা আইডিয়া থাকে, যে আইডিয়াটা পাওয়া মানে ধরো অনেক, যেমন এই একটু আগে যে প্রবলেমটা দেখাইলাম P1, এটা এটা হচ্ছে IMO P1, IMO 2010 P1, IMO 2010 P1 এর দেখো তোমার কতভাবে আইডিয়া আছে, আমি হচ্ছে কত কিছু আইডিয়া টাইডিয়া বের করে তারপর হচ্ছে অনেকগুলো ধাপে ধাপে জাস্ট আগাই গিয়ে করে ফেলছি, ঠিক আছে? আমার কিন্তু কোনো ইঞ্জিনিয়ার্স কোনো আইডিয়া আমাকে বের করতে হয় নাই, ঠিক আছে? তো এই প্রবলেমটা হচ্ছে ইজি, কারণ আমরা হচ্ছে জাস্ট আমি যেভাবেই আগাতাম না কেন আমার একটা দিকে আমি এই এই কনভার্স করতেছি। তো মানে কাইন্ড অফ চিন্তা করতে পারো অনেকগুলো আইডিয়া আছে, এই P1 এর দিকে সবগুলো প্রবলেমে আইডিয়া গুলো একটা সেম পয়েন্টে কনভার্ট করবে, ঠিক আছে? কিন্তু P3 এটা হচ্ছে P1, P3 তে P3 তে সবগুলো আইডিয়া ডাইভার্জ করে, জাস্ট একটা আইডিয়া কনভার্ট করে। তো আর একটা P2 তে? আইডিয়া বা দুইটা আইডিয়া কনভার্ট করে। তো তোমার যদি এই স্পেসিফিক এই আইডিয়া গুলোতে না পারো তাহলে ঝামেলা। তাহলে তো P3 সুন্দর হওয়ার কথা না, মানে এত হ্যাঁ। ভিন্ন ভিন্ন idea। P3 তো অনেক সুন্দর হয়, কারণ মানে তোমার অনেক এলিগেন্ট সলিউশন থাকে P3 তে। আর ভাই আছে P2 তে কি হয় তাহলে? মানে আরো বেশি থাকে আইডিয়া? মানে আমি তো সেটা একটা মানে মানে এরকম তো কোনো আচ্ছা, মানে এগুলো এত কঠিন হয় যে এগুলা বোঝার মতো আইডিয়া আমাদের হয় নাই? না, সেটা। সেটাও না, মানে ধরো এটা হচ্ছে জাস্ট একটা স্পেসিফিক আইডিয়া, তুমি যদি পেয়ে যাও তাহলে P3 অনেক ইজি, ঠিক আছে? জাস্ট একটা স্পেসিফিক আইডিয়া। কিন্তু তুমি যদি ধরো এইখান থেকে শুরু করলা তাহলে তুমি হারাই যাবা, এখান দিয়ে শুরু করলা হারাই যাবা, এখান দিয়ে শুরু করলা হারাই যাবা। তো তোমার যদি ভাগ্য ভালো না থাকে তাহলে তুমি এই তিনটা ট্রাই করে তারপর তুমি হাল ছেড়ে দিবা, তুমি মারা খাইছো। মানে এটা তো ভাগ্যের উপরে হওয়ার হ্যাঁ, কথা না? অনেকটা ভাগ্যের উপর, অনেকটা এক্সপিরিয়েন্সের উপর। ইয়েস। আচ্ছা, তো আমি আমি এই প্রবলেমটার ইনটুইশন বলার থেকে মানে মেবি সলিউশনটা দেখাই দেওয়াই বেশি ভালো হবে। ইনটুইশন হচ্ছে যে আচ্ছা, ইনটুইশন তো অবশ্যই বলা লাগবে। একটা জিনিস দেখো, আমরা যখন কোনো কিছু ডিভিজিবিলিটি রাখতেছি A ডিভাইডস B, আমরা ধরো এইখান থেকে আমরা A এর সম্পর্কে জানতে চাচ্ছি। A, হ্যাঁ, সবচেয়ে ভালো কখন হয়? ধরো আমরা যদি B যদি ধরো 100 হইতো, তাহলে A এর অনেকগুলো ভ্যালু আছে না? A এর তো অনেকগুলো ভ্যালু আছে, সো আমরা আসলে একটা স্পেসিফিক A কে মানে A এর একটা স্পেসিফিক ভ্যালু আমরা আসলে জানি না, এর অনেকগুলো পসিবিলিটি আছে। কিন্তু B যদি এখানে P হইতো বা P স্কয়ার হইতো, তাহলে কিন্তু A এর মান জাস্ট তিনটা, 1 P P স্কয়ার। সো যখন তোমার ডিভিজিবিলিটি টাইপের কোনো প্রবলেম থাকবে বা ফাংশনাল ইকুয়েশনের প্রবলেম থাকবে, তোমার ট্রাই করা উচিত যে ট্রাই করা উচিত যে তোমার এই ডান পাশের এই অংশটাকে প্রাইমে কনভার্ট করে ফেলার ট্রাই করা। আর অলসো মানে সব এটা আমি জাস্ট একটা এই যে ধরো ফাংশনাল ইকুয়েশনের সবগুলো খাতার শুরুতে আমি হচ্ছে গিয়ে সবগুলো পেজের শুরুতে আমি এরকম বড় করে ফাংশনাল ইকুয়েশন লিখে নিতাম, তাহলে আর অন্য পেজে যাওয়া লাগে না। আচ্ছা, সো এখানে দেখো আমরা যদি হ্যাঁ, কি করলে অন্য পেজে যাওয়া লাগে না? মানে এই যে মানে এই প্রত্যেকটা পেজের শুরুতে এই বড় করে ফাংশনাল ইকুয়েশনটা লিখে নিবা আর কি, ভালো। মানে এটা জাস্ট হচ্ছে একটা পার্সোনাল প্রেফারেন্স আর কি, কিন্তু মানে না হলে অন্য পেজে যাওয়ার ঝামেলা। আচ্ছা, সো এটা যদি তুমি পারো যে ডান পাশের এই সংখ্যা এইটাকে যদি তুমি বলতে পারো যে এটা একটা প্রাইম, তাহলে কিন্তু এই বাম পাশের এটার চয়েস খুবই কম হয়ে যায় না? মানে জাস্ট ভ্যালু হতে পারে জাস্ট ওই স্পেসিফিক প্রাইমটা অথবা 1, তাই না? সো আমরা যদি কোনোভাবে এই ডান মানে এটা হচ্ছে খুবই কমন একটা টেকনিক, এটা ব্যবহার করে তুমি আমি আসলে টাইম মেবি পাবো না দেখানোর, বাট আমি হচ্ছে কি আরেকটা প্রবলেম এটা
দেখানোর চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে যে এটা আইএসএল এর প্রবলেম, এটা 4 এর 2004 N3। সেখানেও সেম এক্স্যাক্টলি সেম আইডিয়া যে আমরা হচ্ছে ডান পাশকে প্রাইম বানাবো, তাহলে বাম পাশের আমার চয়েস রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো কারণ তোমার ইনফরমেশন লাগবে, তাই না? তো ইনফরমেশন তুমি যত স্পেসিফিক ইনফরমেশন পাবা তত তোমার ভালো ইনভেস্টিগেশন। তো ডান পাশটাকে আমি যত রেস্ট্রিক্টেড করতে পারবো তত আমার বাম পাশটা তত রেস্ট্রিক্ট হবে। কারণ একটা জিনিস দেখো, বাম পাশকে যদি রেস্ট্রিক্ট করি তাও কিন্তু লাভ নাই, কারণ এই পাশটা কিন্তু হিউজ হতে পারে। যে ধরো 5 ডিভাইড সামথিং, এটা কিন্তু আসলে তেমন একটা কিছু কোনো লাভের নাই, এ এর মান যা ইচ্ছে হতে পারে। কিন্তু ধরো এ ডিভাইড 5, এখানে এ এর মান কিন্তু অনেক রেস্ট্রিক্টেড, এর মান হচ্ছে 1 অথবা 5। ঠিক আছে, তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ইনটিউশন যে ডান পাশকে আমরা প্রাইমে কনভার্ট করার ট্রাই করবো, যে ডান পাশটা যাতে একটা প্রাইম নাম্বার হয় এমন ভাবে নেওয়ার ট্রাই করবো। এখন একটু চিন্তা করো তো, এই ডান পাশকে আমরা প্রাইম বানাবো কিভাবে? আর অলসো আমি এখান থেকে একটা হিন্ট বের করে এনে দেই। হ্যাঁ, সো আমাদের দুইটা কেস আছে। একটা হচ্ছে যে প্রথম জেনারেল কেসটা, আরেকটা হচ্ছে স্পেসিফিক কেসটা যেখানে একটা সংখ্যাকে আমরা 1 বানাইতেছি। তো হয় আমরা এই ডান পাশের এইখানে, আচ্ছা তো এইটা আমাকে অ্যান্সার দাও, এই জিনিসটাকে কখন প্রাইম বানাতে পারবো আমরা ইউজিং ডিরেক্টলেট থিওরেম, আর এইটাকে কখন প্রাইম বানাতে পারবো? এফ অফ এ আর এ স্কয়ারের কোপ্রাইম হওয়া লাগবে, এর সমান 1 বসায় দেই আর বি আমার ইচ্ছা মতো একটা নিজে প্রাইম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সো এফ অফ এ আর এ এই দুটো যদি কোপ্রাইম হয়, তো ইফ এফ অফ এ কমা এ is equal to 1, then there are আচ্ছা আমি এই ওয়ার্ডটা ইউজ করি লার্জ, মানে সাফিসিয়েন্টলি লার্জ বা লার্জ, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট এই নাম্বার 3 প্রবলেমে, যেটা তুমি ইতিহাস হয়তো এন্টি কনস্ট্রাক্টে দেখাবে, সেটা পরের জন্য তো কথা থাকুক। বাট there are large b's such that a square plus b f a is a prime। এটা ডিরিচলেট থিওরেম থেকে আসছে, এটা বুঝছো? লার্জ বি এর কনস্ট্রাকশনটা বুঝলাম না যে আপনি কি বোঝাতে চাইছেন এটা দিয়ে। এই ডিরিচলেট থিওরেমটা দেখো, n এর তো অনেক ইনফিনিটলি মেনি মান আছে, তাই না? কারণ তাছাড়া তো a প্লাস np এর ইনফিনিটলি মেনি মান থাকবে না, তো একটা বিশাল বড় একটা মান নেই। কারণ তাছাড়া তো আমাদের ধরো ঝামেলা হতে পারে যে a প্লাস b হয়তো যদি 2019 এর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু কাজ করবে না, সো a প্লাস b কে 2019 এর চেয়ে বড় হতে হবে। সো একটা লার্জ মোটামুটি b নিলে আমরা সেফ কাইন্ড অফ, তাই না? এন্ড ইন দোজ কেসেস, আচ্ছা আচ্ছা, মানে ওই জিনিসটা শুধু দিছে এইটা যাতে দেখতে পারি। হ্যাঁ মানে যাতে আমরা আর কি এই ডিভিজিবিলিটি, ইন দোজ কেসেস a প্লাস এফ বি ইজ ইকুয়াল টু দ্যাট প্রাইম, যে প্রাইমটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি এফ এ। কারণ এটার মান কিন্তু কখনো 1 হবে না, কারণ f হচ্ছে ইন্টিজার থেকে ইন্টিজার, সো এইটা অবশ্যই 0 এর চেয়ে বড়, আর a তো অবশ্যই 0 এর চেয়ে বড়। ঠিক আছে, সো এইটা একটা আইডিয়া যে আমরা যদি অনেক বড় একটা বি নেই, এমন অসংখ্য বি আছে যাতে এই সংখ্যাটা প্রাইম হয় এটা। কিন্তু এটা আসলে অনেক জেনারেল একটা কেস, তো আমরা আসলে এখান থেকে তেমন একটা আগানো যায় না। তুমি যদি মানে এটা আসলে কিভাবে জানি, কারণ আমি হচ্ছে এখান থেকে আগাইছি অনেকক্ষণ, আগানোর পর তারপর কোনো কাজ হয় নাই। তাই আমি যেটা করছি যে এই এফ অফ 1 এ এখন আমরা ধরো আরেকটা রেস্ট্রিক্ট করতে পারি যে আমরা a এর মানকে আমরা ফিক্স করে ফেলতে চাই। ধরো a এর মানকে আমরা ধরো ছোট করে ফেলতে চাই, তাহলে আমরা যেটা পাবো যে a এর মান যদি 1 বসাই, এখানেও কিন্তু আমরা অসংখ্য b পাবো না যাতে এই মানটা প্রাইম হয়। হ্যাঁ, এটা পাশে আমি নোট লিখে দেই, ইউজফুল বাট মানে আচ্ছা প্রিটি বাট ইউজলেস।
বাট এবার আমরা ইম্পর্টেন্ট জিনিসটা পাবো, সেটা হচ্ছে যে there are such that তবে সাচ ডেটের কি কোনো শর্ট হ্যান্ড নোটেশন আছে এসটি ছাড়া? yes, না exactly. একটা বানানো লাগে ভাই। তুমি এইভাবে দেখতে পারো আর কি, আই গেস, বাট মানে ওটা বোঝা যায় না দরকার সাবজেক্ট। ভাই উল্টাই দিয়ে কি বোঝায় জানো? মানে যদি কোলন দাও তাও হয়, আর ভাই উল্টাই দিয়ে কি বোঝায়? ফর অল। মানে দুটো তো আলাদা জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে ফর অল, এটা হচ্ছে এক্সিস্ট, মানে ওরকম কিছু শর্ট হ্যান্ড আছে। নটের জন্য আছে একটা, নটের জন্য কি আবার? একটা এল এর মতো, মানে এটা না, সোজা যে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ এটা নট এ। এগুলো হচ্ছে লজিক্যালি। আচ্ছা, সো সাজেক্ট ইজ আ প্রাইম, তাই না? আমার হাতে লেখার একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ। আমি প্রথম দিকে অনেক গ্যাপ দিই, লাস্টের দিকে প্ল্যান করা লাগে। ভাই আপনার তো পাতা শেষের সমস্যা নেই, তাহলে এইভাবে হ্যাঁ। চাপায় লেখার দরকার কি? মানে সুন্দর সুন্দর লাগে না তো নাইলে আর কি, অ্যাস্থেটিকের একটা ব্যাপার আছে না। হ্যাঁ, জীবনটায় যদি সৌন্দর্য না থাকে তাহলে কি থাকবে? ওকে, তো এখানে দেখো 1 প্লাস এন এফ ওয়ান এর একটা প্রাইম নাম্বার হয়, এন্ড ফর দোজ এনস, তো ধর ওইসব এন এর জন্য আমরা জানি যে আমাদের ডিভিজিবিলিটি কেমন ছিল, 1 প্লাস এফ অফ এন ইজ ইকুয়াল টু 1 প্লাস এন এফ অফ 1। তো এইখান থেকে পাই যে একটা খুবই সুন্দর জিনিস পেয়ে গেছি, এন সমান এন এফ অফ 1 ফর ইনফিনিটলি মেনি এন। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমরা কত বড় একটা ইনফরমেশন পাইছি? আমরা এই এন গুলো পরে ইউজ করতে পারবো। হ্যাঁ, কারণ আচ্ছা, এটা আমি আসলে খুবই বোকামি করছি, সেটা হচ্ছে আমরা প্রথমে চেক করা উচিত ছিল যে কোনগুলো অ্যান্সার হতে পারে। এখানে সবচেয়ে অবভিয়াস অ্যান্সারটা কি? ওকে, সবসময় যেটা মানে ইজিএমও টিম এবার করে 4 মার্কস পাইছে, সেটা হচ্ছে যে সবসময় এখানে ট্রাই করবা যে একটা লিনিয়ার ফাংশনের ভ্যালু এখানে বসায় ট্রাই করবা, যে লিনিয়ার ফাংশনের সলিউশন কি আছে। তো ধরে নিবা যে এফ এক্স সমান হচ্ছে এম এক্স প্লাস সি, তো লিনিয়ার ধরে তারপর এখানে এটা বসায় দেখবা যে আমরা পাই যে এফ অফ এক্স সমান এম এক্স কাজ করে। ঠিক আছে, তো আমরা আসলে চাই যে একটা লিনিয়ার ফাংশনের মতো দেখাইতে। তো এইখানে দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে গেছি যে এন এর এন গুণ এফ অফ ওয়ান, তো এম এর মান হচ্ছে এফ অফ ওয়ান। তো এরকম আমরা অনেক ইনফিনিটলি মেনি এন এর মান পেয়ে গেছি, যেটার জন্য এটা সত্যি হয়। ওকে, এবার সবাই একটু এই দিকে 2 মিনিট একটু এটা চিন্তা করো, তো দেখাই কিভাবে পাইছি এটা।
আরেকটা যেমন সমস্যা হচ্ছে যে ক্লাস এই টাইম ক্লাস করাতে গেলে পানি পিপাসা লাগে অনেক, কথা বলতে গিয়ে, যেটা হচ্ছে অনেক পেইনফুল। আগামী বছর ক্যাম্পও কি রোজার টাইমেই হবে? মানে রোজাতে এরকম এসে কলেক্ট করা শুরু করছে, এখন কিছু তো করার নেই। আরো 11 দিন আগাই আসবে না? আচ্ছা আমরা হয়তো রোজার পরে করতে পারি তাহলে। রোজার পরে কি করবেন? এক্সটেন্ডেড ক্যাম্প যারা করবে তারা? ওটা একটা মানে টিএসটি তাহলে দেরি করে হবে বা মানে ঝামেলা আছে, এই জন্য রোজার মধ্যেই হয়তো হবে বা রোজার শেষে। আচ্ছা ভাই, এবার তো পাসপোর্টের ঝামেলা নেই, তাও কেন তো তাড়াহুড়া? কারণ এটা রেগুলেশনে লেখা এমন, ও আচ্ছা। তাড়াহুড়ো তো আমাদের দিক থেকে না, হ্যাঁ, মানে রুল তো আর আমরা সেট করি না। আচ্ছা ভাই, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড করতে কি অনেক টাকা লাগে? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় কোনো টাকা লাগে না, সবাই স্পন্সর এসে দিয়ে যায়। স্পন্সরের কাছ থেকে তো টাকা নেওয়া লাগবে নাকি? টাকা কে দিবে নাইলে? সেটার জন্য তো ভালো পারফর্মও করতে হয়। হ্যাঁ সেটাই, ভালো পারফর্ম না করে স্পন্সর তোমাকে কেন স্পন্সর করবে? আচ্ছা, সো এবার আসো, আমরা হচ্ছে এফ অফ এন এর মান জানি তাই না, এইসব এইসব স্পেসিফিক এন এর জন্য। সো আমরা এখন থেকে এন বলতে এই স্পেসিফিক এন গুলো বুঝাবো যাদের জন্য 1 + f(1) 1 + n(f(1) এই জিনিসটা প্রাইম হয়, এই সেই সব স্পেসিফিক এন এর জন্য আমরা এখন এন বুঝাবো। তো এবার আমরা আসলে মেইন ইকুয়েশনটা আরেকবার লিখি, কারণ আমরা এখন আপাতত আমাদের পুরাই গেছে তেল। তো আমরা হচ্ছে এখন আবার নতুন করে শুরু করব। তো ফাংশনাল ইকুয়েশনে আমি এটা মানে তোমাদেরকে সবাইকে সবসময় করতে হবে যে ধরো যখন একটা আইডিয়া পাবা তখন আবার মেইন ইকুয়েশনে ফেরত যাবা, সেখানে এখন এই জিনিসটা বসানো ট্রাই করবা। তো দেখো আমরা এন এর মান দুই জায়গা বসাতে পারি, তাহলে দুই দিকে ভ্যানিশ হয়ে যায় জিনিসপাতি। তো আমরা ফার্স্ট হচ্ছে পি অফ এন কমা বি যদি বসাই তাহলে দেখবা এন প্লাস এফ অফ বি ডিভাইডস এন স্কোয়ার প্লাস bn f(1) একটা, আরেকটা পাই যে a, n, এটা হচ্ছে a প্লাস f(n) এর মান হচ্ছে n f(1) ডিভাইডস a স্কয়ার প্লাস n f(a). ওকে, তো কোনটা দেখে সুবিধার মনে হচ্ছে? প্রথমটা। Okay, কেন বলতে পারবা? n কমন নেওয়া যায় আচ্ছা, আর n এই পাশে প্লাস এই পাশে n কমন নেওয়া যায়, n প্লাস 3f(1). আর যদি আমরা এমন ভাবে এখন ঝামেলাটা হচ্ছে যে ঝামেলা না, এটা আসলে ভালো হতে পারে, আমরা যদি এফ অফ বি যদি এন এর সাথে কোপ্রাইম হয় আমরা কিন্তু এমন এন নিতে পারবো, রাইট? যে কোনো বি এর জন্য। হ্যাঁ ডিরিচলেট থিওরেম আসলে অনেক ভার্সেটাইল। এমন নিতেই পারবো অলওয়েজ। আচ্ছা থিওরেমটা এত হাই লেভেলে চিন্তা করতে পারতেছি না। আচ্ছা, থিওরেমটা হচ্ছে ডিরিচলেট থিওরেম কি বলে তোমাকে? ডিরিচলেট থিওরেম বলে যে there are infinitely many primes of the form prime is congruent to a mod b, তাই না? তো তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে p is equal to a plus nb। তো ডিরিচলেট থিওরেম এটা বলেছে যে কোনো কোপ্রাইম a আর b এর জন্য এরকম ইনফিনিটলি মেনি প্রাইম আছে n আর b। সো আমরা হয়তো আচ্ছা n কে স্পেসিফিক্যালি আরো কিছু বানানো যায়। সো আমরা আসলে n হচ্ছে এখানে যে prime is congruent to 1 mod f(1) এবং অলসো আচ্ছা সবসময় কি এরকম n পাবো? চাইনিজ চাইনিজ রিমাইন্ডার নাকি? থিওরেম কাজ ভাই করতে এখন তো পারে। নাও পাইতে পারি। চাইনিজ শিখান নাই ভাই। ও চাইনিজ শেখানো হয়নি? না। এহে, হ্যাঁ চাইনিজ রিমাইন্ডার থিওরেম তো শেখানো উচিত ছিল।
তো পি সমান হচ্ছে 1 প্লাস এফ অফ 1 এন, আর এন এর মান হচ্ছে 1 মড এফ অফ বি। সো এটা হচ্ছে কংগ্রুয়েন্ট টু 1 প্লাস এফ অফ 1 মড এফ অফ বি। সো আমরা যদি এখন এই দুইটাকে মানে চাইনিজ রিমাইন্ডার থিওরেম দিয়ে মার্জ করাই, তাহলে তাহলে আমরা আসলে পাই যে এমন একটা প্রাইম এক্সিস্ট করে যাতে পি ইজ কংগ্রুয়েন্ট, এই দুইটাই যাতে স্যাটিসফাই করে এমন একটা প্রাইম এক্সিস্ট করে। বুঝলাম না। আচ্ছা এটা বোঝা লাগবে না, চাইনিজ রিমাইন্ডার থিওরেম না বুঝলে। আচ্ছা সো চাইনিজ বুঝছি, বাট প্রাইম কেন থাকবে সেটা ওই দিক দিয়ে যদি তুমি আগাও তাহলে এই পাশের এইটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে এন কে আমরা জাস্ট ভাগ করে ফেলতে পারবো, তাহলে আসবে যে এন প্লাস এফ অফ বি ডিভাইড, মানে যদি আমরা এমন পাই যে এন আর এন প্লাস এফ অফ বি হচ্ছে কোপ্রাইম যদি পাই, তাহলে আমরা এখানে পাবো যে n প্লাস এফ অফ বি ডিভাইডস n প্লাস বি এফ অফ 1। তো এখান থেকে আমরা পাবো যে এফ অফ বি ইজ স্মলার ইকুয়াল দেন বি এফ অফ 1 সব ফর অল বি। এখন সেইখান থেকে আমরা আসলে কি পাবো, পাবো না সরি, এখান থেকে আসলে তেমন কিছু পাওয়া যায় না শেষমেশ যা দেখা গেল। সো প্রথমটা আসলে তেমন একটা ভালো না, কিন্তু সেকেন্ডটা আসলে অনেক প্রমিসিং। সেকেন্ডটাতে আসলে a প্লাস এন এফ 1 ডিভাইডস a স্কোয়ার প্লাস এন এফ এ, এই জিনিসটাকে আমরা আসলে একটু মডিফাই করতে পারি। ডান পাশ থেকে কি তুমি এন কে সরাই ফেলতে পারবা যোগ বিয়োগ করে? যদি আমরা ইউক্লিডের অ্যালগরিদম ইউজ করে। হ্যাঁ, ইউক্লিডের অ্যালগরিদম না, আমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করে করব। এই ট্রিকটা আসলে অনেক ইম্পর্টেন্ট, মানে তোমরা ডিভিজিবিলিটির প্রবলেম করলে এটা ভালোভাবে শিখতে পারবা। এখন দেখো এটা সমান কত আসে, এটা সমান আসে হচ্ছে a স্কোয়ার এফ অফ 1 মাইনাস a এফ অফ, এটা তো অনেকটা বইয়ের উৎপাদকের বিশ্লেষণের সাথে মিল আছে ভাই। হ্যাঁ মানে আমরা চাচ্ছি যে n কে এখানে সরাই ফেলতে। এবার কি কেউ প্রবলেমের সলিউশন শেষ করে ফেলতে পারবা? সুতরাং a প্লাস এন এফ 1 ডিভাইড a স্কোয়ার এফ 1 মাইনাস a এফ a ফর অল such n। ওই নাম্বারটা কি অসংখ্য নাম্বার দ্বারা বিভাজ্য? হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে মানে n এর মান তো অসংখ্য তাই না? তো n এর মান অসংখ্য মানে কি এখানে n এর মান অনেক বিশাল বড় নেওয়া যাবে। তো বিশাল বড় নিলে এই জিনিসটা জিরো চলে আসবে না, চলে আসবে যে a স্কোয়ার এফ 1 সমান হচ্ছে a এফ এ। এখান থেকে আমরা পাই a এফ অফ a সমান a এফ 1। ওরে বাপরে বাপ, 138টা। কেউ কি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ বলবো আমাকে? কিছু আছে নাকি গুরুত্বপূর্ণ এখানে? নাই কোনো গুরুত্বপূর্ণ। কি বলেন ভাই, সবাই ফ্রি ইনভাইটেশন নিয়ে আপনার কাছে জিজ্ঞেস করতেছে, এটা গুরুত্বপূর্ণ বলেন না? যেইভাবে গত বছর ভাবা হয়েছিল Free এইভাবে থাকবে না। আমি দুধ খাওয়া হয়েছিলাম একবার, আচ্ছা হ্যাঁ ওকে আমরা এমনি ডাকছিলাম, তাকে রাফিদ আঞ্জুম। ভাইয়া এরকম হার্ড প্রবলেম সলভ করতে গিয়ে এখন সবকিছু সাদা কালো লাগছে। অ্যাস্থেটিক মানে কি? মোটিভেশন করে তো আর ভাগতে পারে না। মেডিটেশন, সরি, আই বিলিভ ইন মার্ফিস। ভাই আপনি অনেক আগে আছেন, আপনি একটু নিচের দিকে আছেন।
ভাই ওগুলো 1 ঘন্টা আগে। হ্যাঁ আমি হচ্ছে উপরে উঠতেছি আর কি, নিচে এখন কি আছে? ভাইয়া অনেক শোকের মেসেজ করেন না। আচ্ছা ওরে কুল লাজিম ভাই, আমি কি জানি নন জিরো পাইছিলাম মাইনাস জিএসটি তে 1 পাইলে কি নেক্সট ইয়ার ফ্রি ইনভাইটেশন। অনিন্দ বিশ্বাস পাইছিলেন উল্টাপাল্টা লেখার পর জিএসটি তে প্রায় সবাই নন জিরোই পায়। জিএসটি তে প্রায় সবাই নন জিরো পায় না, তোমার বলছে। আমি ও না, ওরা বাচ্চারা। ভাইয়া লাস্ট লাইনটা আরেকবার বলে দিন। আচ্ছা লাস্ট লাইনটা আরেকবার বলতেছি। সো অসংখ্য এন এর জন্য আমরা তো জানি যে এরকম অসংখ্য এন পাওয়া যাবে যাদের জন্য এফ অফ এন সমান হচ্ছে এন এফ অফ ওয়ান, তাই না? ফর ইনফিনিটলি মেনি এন, ডিরিচলেট থিওরেম থেকে। তো আমরা জানি ওইসব এন এর জন্য এই এই ডিভিশনটা কাজ করে, এটা বুঝছো? তো তার মানে ওইসব সকল ইনফিনিটলি মেনি এন এর জন্য এ প্লাস এন এফ অফ ওয়ান ডিভাইডস এইটা। কিন্তু এই ডান পাশটা কিন্তু স্ট্রিক্ট ফাইনাইট একটা নাম্বার, তাই না? জি। কিন্তু বাম পাশটা কিন্তু দিস লেফট সাইড গ্রোজ উইদাউট বাউন্ড, ঠিক আছে? কারণ ইনফিনিটলি মেনি এন আছে, সো অসংখ্য বড় একটা সংখ্যা নিতে পারবো যেটা এইটা থেকে বড় হয়। তো তার মানে কি? তার মানে এটাকে জিরো হইতে হবে, এটাকে জিরো হইলে আমরা একটু ইকুয়ালিটি লিখতে পারি, আর ইকুয়ালিটি থেকে এখানে এটা চলে আসে ফর অল এ। শেষ। মানে ইউজুয়ালি ট্রিকটা ইনভলভ করে বাম পাশে যে ডিভিজিবিলিটি সাইনের বাম পাশে থেকে দেখাবো যে ইনফিনিটলি মেনি হ্যাঁ। সংখ্যা। হ্যাঁ, এখানে দুইটা ট্রিক। একটা হচ্ছে যে এইখানে বাম পাশে ইনফিনিটলি মেনি সংখ্যা আছে, এটা দেখাবা। মানে ওখানে যদি এফ অফ এন থাকতো তাহলে তো আমরা বলতে পারতাম যে এফ অফ এন ছোট হইতে পারে, তো এটা ইনফিনিটলি মেনি বড় হইতে পারে না। তো এফ অফ ওয়ান যেহেতু কনস্ট্যান্ট এই জন্য বলতে পারছি না। হ্যাঁ সেটাই, মানে এফ অফ এন যদি ভিতরে থাকতো তাহলে কিন্তু আসলে আমরা বলতে পারতাম না, কারণ আমরা কিন্তু তাহলে প্রমাণ করতে হবে যে এফ অফ এন হচ্ছে ইনফিনিটলি গ্রো করে। ইনফিনিটলি লার্জ না, এটাকে আরবিট্রারি লার্জ বলে আর কি। এই বাম পাশটাকে তোমার আরবিট্রারিলি লার্জ বানাইতে হবে। এই বাম পাশটাকে আরবিট্রারিলি লার্জ বানাতে হবে, এটা হচ্ছে একটা আইডিয়া, এটা হচ্ছে পিঙ্ক আইডিয়া। আর এর আগে আরেকটা আইডিয়া ছিল যে ডান পাশটাকে প্রাইম বানাইতে হবে, এটা হচ্ছে প্রাইম বানাতে হবে, এটা হচ্ছে আরেকটা আইডিয়া। আর মাঝখানে এইখানে আমরা যে জাদু করে যে জিনিসপাতি গুলো করছি এগুলোকে আরেকটা কালার দেই, এটা হচ্ছে আরেকটা আইডিয়া। সো সবসময় ট্রাই করবা যে ডান পাশে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবা যে সহজ কিছুতে আনা যায় কিনা। চেষ্টা করবা যে কোনো একটা টার্মকে বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? তো এই প্রবলেমটা এই জন্য দেখানো আর কি, তিনটা অনেক ইম্পর্টেন্ট স্টেপ, আর সাথে ডিরেক্টেড থিওরেম জেনে গেলাম। তো আজকের ক্লাস শেষ। লাস্টের এই আইডিয়াটা কাজে লাগে এরকম আরো তো একটা প্রবলেম দেখানো যাবে ভাইয়া, যে 2004 এর একটা শর্ট পিস প্রবলেম। এই যে এই প্রবলেমটা দিলাম, এই প্রবলেমটাতে এই দুইটা আইডিয়াই লাগে, প্রাইম আর হচ্ছে এই পিঙ্ক আইডিয়া, দুইটাই লাগে। ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি কি লিনাক্স চালান? হ্যাঁ। হাইপার কারণ এটা কোন সফটওয়্যার? এটা জার্নাল প্লাস প্লাস। ভাই লিনাক্স চালায় তার উপর আবার আর্টস লিনাক্স চালায়। ভাই কি হ্যাকিং করেন নাকি? হ্যাঁ হ্যাকিং করেন নাকি? হ্যাকিং কেন করবো? না হ্যাকিং তো কালি অথবা প্যারট লাগে। যারা আমার প্রবলেম হ্যাক করেন না, লিনাক্স চালাতে হবে কেন হ্যাক করতে? আর লিনাক্স চালায় মজা কি আসলে? মজা আছে, দেখাবো। গেম খেলা যায় না শান্তিতে, মজা নাই। রেকর্ডিং অফ করে দেখানো যায় তো? না ভাই লিনাক্সে গেম ও ভাই রেকর্ডিং অফ করে দেন, রেকর্ডিং অফ করে দেন।